আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। আজকে প্রথম আলো থেকে একটা রাজনৈতিক বিশ্লেষণ করব। প্রথম আলো পত্রিকায় লিখেছেন যে রুমেনের হ্রাস ও জিএম কাদের দুশ্চিন্তায় এবং ভোটের মাঠে আওয়ামী লীগ নেতাদের রিমান্ড। বিস্তারিত। নির্বাচন পরিচালনার ভালোই এগোচ্ছে। এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে পরিচালনা চলছে। আমি বলবো এই সময়ে পরিবেশ এর চেয়ে শান্তিপূর্ণ থাকলে আমি বিস্মিত হতাম কারণ যেটা হতো অস্বাভাবিক, আর শঙ্কিত হতাম এ কারণে যে ঝড়ের আগের প্রশান্তি আমরা আগেও দেখেছি। আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু মানুষের কিন্তু অনেক আশা উদ্দীপনা এবং কারো ভিতর যে আনন্দ এরকম হইতেছে, কিন্তু অনেক এখন যারা ক্যান্ডিডেট আছেন তারা খুব দুশ্চিন্তা এবং শঙ্কিত আছেন আসলে কে জিতবে কে হারবে এই ভোটের লড়াই। জনগণ যাকেই রায় দেবে সে জিতে যাবে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর দয়া হবে এবং যার উপর তার ভালো লাগবে সেই কিন্তু নির্বাচিত। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শেষে আছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আসুন বিশ্লেষণ করি। 2024 সালের জানুয়ারি ডামি আমি নির্বাচনটাও ছিল খুবই শান্তিপূর্ণ। তারপরও শুরু হলো আন্দোলন ও অশান্তি। দেশের প্রতিটা রাজনৈতিক দল শুরু করেছে অপারেশন ভোট হান্ট। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে উত্তাপ বাড়বে, এটাই স্বাভাবিক। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। কিছু ছোটোখাটো অঘটনও ঘটবে, কিছু ডিমের অপচয় হবে এবং নেতারা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গরম গরম কথা বলবেন। ভোটযুদ্ধ প্রতিদ্বন্দ্বীকে কাবু করে নক আউট করাই হবে সবার লক্ষ্য। নির্বাচনের এই সময়ের উত্তাপ, বিরক্তি বা টেনশনটাকে আমরা পজিটিভটি নিতে পারি। ফেব্রুয়ারির 12 তারিখের পর নেতাদের আর তেমন দেখা যাবে না, টেনশন কমে যাবে, জনগণও হাফ ছেড়ে বাঁচবে। যারা নির্বাচিত হতে পারেননি তারা বাড়ি গিয়ে বিশ্রাম নেবেন, আবার পরের নির্বাচনে তাদের মাঠে দেখা যাবে। যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই ঢাকা চলে যাবেন নতুন মিশনে যোগ দিতে। একদল সরকার গঠন করবে, মন্ত্রী, স্পিকার কিংবা ডেপুটি হবেন, অন্যরা বিরোধী দলের নেতা, উপনেতা বা হুইপ হবেন। তাদের প্রতাপও কম নয়। গণভোটে হ্যাঁ, ভোট পাস হলে নির্বাচিত ব্যক্তিদের কাজ আরও বেড়ে যাবে। সনদের কাগজপত্র খুঁজে শাসনতন্ত্রে জোড়া লাগাতে হবে, ডিসেন্টগুলোকেও ভালো করে পরখ করে দেখতে হবে। তাই ভাবছিলাম আমাদের নির্বাচিত প্রতিনিধিদের এবার অনেক কাজ করতে হবে। তবে প্রার্থীদের জন্য সবচেয়ে বড় কথা, আগে নির্বাচিত হতে হবে। নির্বাচিত হতে নেতারা নানা কৌশল অবলম্বন করবেন, সেগুলো কেউ সিরিয়াসলি নেবেন না, কেউ আবার বাঁকা চোখে দেখবেন। তাহলে চলুন আমরা নির্বাচন মাঠটা একটু ঘুরে দেখি। আমাদের নেতারা ভোট হান্ট করতে কে কী কৌশল নিচ্ছেন, কে কী করছেন এবং কে কী বলছেন। এনসিপির নেতাদের কবর জিয়ারত। এনসিপির এত্রদাস জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে 2024 সালের গণ আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদি এবং 1947 সালের পাকিস্তান আন্দোলনের 3 নেতা শেরেবাংলা ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন কবর জিয়ারত করেন। অনেকে প্রশ্ন তুলছেন, এনসিপির কবর জিয়ারতের মধ্যে 1971 সালে কি বাদ পড়ে গেল? এই তরুণ নেতারা যদি মিরপুর স্মৃতিসৌধের পাশে অবস্থিত 1971 সালের শহীদ বুদ্ধিজীবীদের কবরগুলোতে জিয়ারত করে আসতেন, তাহলে তারা কিছু বিব্রতকর প্রশ্ন থেকে রক্ষা পেতেন। ফজলুলের ডেভিড হান, অর্থাৎ ফখরুলের যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ডেভিড হান। নির্বাচনের সময় সবাই ভোট হান্টিংয়ে ব্যস্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাই করেছেন যে দেশে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অপারেশন ডেভিড হান্ট 2 চালু আছে। আওয়ামী লীগ হলেই বন্দিশালা আর জয় বাংলা শব্দ শুনলেই জল কামান। নির্বাচনের সময় আশা করা যাচ্ছিল ডেভিড হান্টের 3 নম্বর সংকেত জারি করা হবে, কিন্তু এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম অভিনব কায়দায় আওয়ামী লীগদের ভোট হান্টিংয়ে লেগে গেলেন। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলায় সল্টিহরি
বাজারে নির্বাচনী ও গণসংযোগের সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে, তিনি ভারতে গেছেন ভালো করেছেন, এলাকার সমর্থন কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা কর্মী সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেব না। মির্জা ফখরুল মানবিক বাণীতে আওয়ামী লীগের হয়তো খুশি হবেন, মানে খুশি করার চেষ্টা করেছেন, কিন্তু তার দল বেঁধে বিএনপিকে ভোট দিয়ে যাবেন কিনা তা দেখার কৌতূহল অনেকেরই থাকবে। সুপ্রিয় দর্শক, দেখেন, মানুষ ভোট বাড়ানোর জন্য যে শত্রুকেও কিন্তু বন্ধু বানায়, সেই শত্রুকে বন্ধু বানানোর একটা প্রচেষ্টা করছে। যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসে, তারপর আসলে তাদের হাত থেকে কি আওয়ামী লীগের যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে বিএনপির উপর, তাদেরকে কি ক্ষমা করবে? প্রশ্ন আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, এখন ফখরুল ইসলাম আলমগীর যেভাবে সুন্দর সুন্দর শান্তিপূর্ণ কথা এবং তার বাণী শোনাচ্ছেন, এই বাণীগুলো কি হিতে বিপরীত হবে না? অর্থাৎ যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কি এই তাদেরকে যারা অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছেন তাদেরকে কি একেবারেই ক্ষমা করে দেবেন? মনে হয় না। এবং যারা ক্ষমা করেননি তাদের হাত থেকেও হয়তোবা কোনো নেতারা, আওয়ামী লীগের কোনো নেতারা সুস্থ থাকবে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, প্রচারে আওয়ামী লীগ নেতাদের রিমান্ড বাড়ছে। নির্বাচনের প্রচারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বেশ রিমান্ড আছে। যদিও আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, তবে স্থানীয় অনেক নেতা অন্য দলগুলোর পক্ষে বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য রাখছেন। সম্প্রতি শরীয়তপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদের অপর পক্ষে নির্বাচনী সভায় আয়োজন করে স্থানীয় বিএনপি। সবাই বিএনপির প্রার্থী অপুকে সমর্থন জানিয়ে মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম চৌকিদারের বক্তব্য দেন। তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বক্তৃতা শেষ করেন। জামাত ইসলামীও পিছিয়ে নেই। কুমিল্লা 11-14 গ্রাম আসনে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জনসভা বক্তৃতা করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ। নায়েবে আমির বলেন, সালাউদ্দিনের বাবা এই এলাকার আমার অভিভাবক ছিলেন। সে কি বলতে চেয়েছে আপনারা বুঝছেন তো? কোথায় ভোট দেওয়ার কথা বলছে আপনারা বুঝে নিন। নির্বাচন কি তাহলে মধ্য ডান পন্থার লড়াইয়ের দিকে যাচ্ছে? সে প্রসঙ্গ পরে আসছে। রুমিনের হাঁস ধানের শীষ খেয়ে বড় হচ্ছে। চমৎকার একটা কথা। দেখেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কিছুদিন আগেও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিএনপির জোট কৌশলে তিনি মনোনয়ন থেকে ছিটকে পড়েন, এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। তিনি যে নির্বাচনী প্রতীক হিসাবে হাঁস পেলেন সেটা নিয়ে অনেকেই অনেক কৌতূহল করেছেন। এখন বিষয়টা পরিষ্কার হলো, তার সঙ্গে বিএনপির অনেক স্থানীয় নেতাকর্মীর হাঁসের পেছনে দাঁড়িয়েছেন। বলা যায় ধানের শীষের ধান খেয়েই হাঁস বড় হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা অলি আহমেদ ছিলেন 52 ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ। অনেকেই বলেছেন রুমিন ফারহানার রাজনৈতিক নক্ষত্রর সামনে আরও উজ্জ্বল হতে পারে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং রুমিন নির্বাচনে জয়লাভ করতে পারেন। তার হাঁস হয়তো তখন সোনার ডিম দিতে শুরু করবে। হাজার হোক ধানের শীষ ধান খেয়ে বড় হওয়া হাঁস। সাবেক স্বামী স্ত্রীর লড়াই ও ফ্যামিলি ফিউড। স্বামী স্ত্রীর লড়াই হচ্ছে, আপনি বলবেন এ আর নতুন কি? সেটা তো সব ঘরেই হচ্ছে, তা ঠিক, কিন্তু সেই লড়াই যখন ঘরের বাইরে চলে আসে তখন খবর হয়ে যায়। কুমিল্লা 4 চিলমারি, বৌমারি, রাজীবপুর আসনের নির্বাচনী মাঠে এবার দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। একই আসনে সাবেক স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দুজন সাবেক স্বামী ও স্ত্রী হলেও বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার নজির অতীতে অনেকবার দেখা গিয়েছে। জাতীয় পার্টি নাঙ্গল থেকে প্রার্থী হয়েছেন KM ফজলুল মণ্ডল। তিনি বৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলে জানা গেছে। অন্যদিকে তার সাবেক স্ত্রী মোসাম্মদ
শেফালী বেগম বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন নিয়ে শব্দযুদ্ধ। নির্বাচন নিয়ে একই পরিবারের একাধিক ধারা বা ফ্যামিলি ফিউড নতুন কিছু নয়। তবে এই পরিবার সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হওয়ায় আলোচনায় আরও বেশি। মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির শাপলা কলিপুর থেকে জামায়াত ঐক্যজোটের হয়ে নির্বাচন করেছেন। তার বাবা আজিজুর রহমান ওই আসনের বিএনপির প্রার্থী। সাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তার পক্ষে ভোট চাইছেন। বাবা বলেছেন, পরিবার ও রাজনীতি ভিন্ন। মাহফুজ আলম কোন দলের এবং কাকে সমর্থন করবেন তা এখনও জানা যায়নি। তিনি আগেই বলে দিয়েছেন, এনসিপি যেহেতু জামাতের সঙ্গে জোট করেছে তাই তিনি এনসিপির সঙ্গে নেই। জিএম কাদেরের হিজড়া বিপত্তি। জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচন করার সুযোগ পেল। তারা ভারতীয় নীতি 196 আসনে নির্বাচন করেছে। নুরুল হক নূর গণ অধিকার পরিষদ ও এনসিপির কর্মীদের বিরোধিতার কারণে প্রতিটি আসনেই জাতীয় পার্টির কিছুটা ভয়ভীতি আছে। তবে রংপুর 3 আসনে জিএম কাদেরের চ্যালেঞ্জ আরও বড়। সেখানে তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি মোসাম্মদ আনোয়ার ইসলাম রানী দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনের মাঠে নেমেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর 3 আসনে ইগল প্রতীকের নির্বাচন করে তিনি দ্বিতীয় হয়েছিলেন এবং 23,339 ভোট পেয়েছিলেন। এবার আনোয়ার ইসলাম রানী নির্বাচন করেছেন হরিণ প্রতীকে। তবে গতবারের মতোই রানীর বিরুদ্ধে নির্বাচনটাও কাদেরের জন্য একটু টিক্সি বা নাজুক হতে পারে, কারণ তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য। অবশ্য হিজড়া সম্প্রদায়ের এই একমাত্র প্রার্থী জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আক্রমণের কোনো শিকার হননি। তবে অনলাইনে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, অপপ্রচার করছে, খারাপ শব্দ ব্যবহার করছে। সালাউদ্দিন আহমেদ শিক্ষক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। সুপ্রিয় দর্শক, তবে এবারের নির্বাচন আপনারা জানেন যে টান উত্তেজনা হবে। তবে নির্বাচন নিয়ে অনেক মত থাকতেই পারে। তবে নির্বাচন হতে যাচ্ছে একদম অর্থাৎ নির্বাচন এখন আর কিসের সংশয়। আপনারা জানেন যে 2026 সালে যে 12ই ফেব্রুয়ারি সে নির্বাচনটা কিন্তু হতে যাচ্ছে। অবশেষে আরও আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেল। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থী ফরম সংগ্রহ ও জমাদান, প্রার্থিতা যাচাই বাছাই, আপিল, চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা ইত্যাদি নিয়ে গরম পরিস্থিতিও দেখা গেল। প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি নিয়ে তর্ক বিতর্ক ছিল চরমে। অর্থ উপদেষ্টার ঘোষণা দিয়েছিলেন আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না, কিন্তু সেটা হয়নি। ভোটের মাঠে চলে এসেছেন 45 জন ঋণ খেলাপি। মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটাও কিন্তু দিয়ে দিয়েন, এমন বক্তব্য দিয়ে বড় ঋণ খেলাপিকেও নির্বাচনের প্রার্থিতার সুযোগ করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের নৈতিক অবস্থানের দুর্বলতা আরও প্রকাশ পেল। যাই হোক, প্রতীকের বরাদ্দ হয়ে গেছে, এখন আমরা নির্বাচনের দিকেই এগোতে থাকি। সুপ্রিয় দর্শক, নির্বাচন দিকে কিন্তু যে কথাগুলো বলা হয়েছে যে রুমিন ফারানার হাঁস নাকি ধান খেয়ে বড় হচ্ছে, অর্থাৎ এই রোমান্টিক কথাগুলো এবং যে মানে কৌতূহল বাড়ায়। সত্যি ভিডিওটা কিন্তু অনেক চমৎকার যদি আপনারা মনে করেন। এবং এবারে নির্বাচন হতে যাচ্ছে কিন্তু টান উত্তেজনামূলক, কারণ দুটো দলকেই সবচেয়ে বেশি দেখা যায়, নির্বাচনী মাঠে দেখা যায় এবং নাম শোনা যায় সচরাচর, সেটা হয়েছে বিএনপি ও জামাত। আর অন্য কোনো দল নাম শোনাই যাচ্ছে না। অর্থাৎ এই দুটি দলকেই এখন আমরা চিনি, জানি এবং বাংলাদেশ চিনি। কিছুদিন আগেও জামাত হয়তো বা চিনত, কিন্তু এতটা এককভাবে তাদের জনপ্রিয়তা ছিল না। এখন যতটা জনপ্রিয়তা বেড়েছে, তবে এই জনপ্রিয়তা যদি জামাত ধরে রাখতে পারে, হয়তো ভবিষ্যতে দেখা যায় কোনো একদিন তারা সরকারও নির্বাচিত করতে পারবে। তবে অনেকে ধারণা করছেন যে এবারই তারা নাকি সরকার নির্বাচিত করবে। আসলে এটা হয়তোবা অনেকে ভালোবাসার খাতিরে হয়তোবা এই কথাগুলো বলে, তবে জানি না। তবে বিএনপি কিন্তু তুমুল জনপ্রিয়তা আছে। শফিকুর রহমান যে জামাতেরও এখন তুমুল জনপ্রিয়তা, দুই দলের ব্যাপক জনপ্রিয়তা এবং অন্য দলের কিন্তু এতটা জনপ্রিয়তা নেই। আপনারা জানেন যে এই গত পরশু আপনার ওই যে
ইসলামিক আন্দোলনের একটা সভা কনফারেন্স করেছিল। সেখানে দর্শকরা তাকে ভুয়া ভুয়া একদম সরাসরি ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে এবং বলছে, আপনি কাকে বলেন ভুয়া? আমাকে কেন ভুয়া বলেন? আমরা কয় আমাদের রক্তে এক ফোঁটাও নাকি হারাম রক্ত তাদের শরীরে নেই। দেখেন, আমি কি বলবো, দুঃখের কথা, তারা যে টাকাগুলো খায় সেটা কার টাকা? হাজার হাজার মানুষের টাকা, নিঃশ্বাসের টাকা, ঘাম ঝরার টাকা। সে টাকার যদি করা হয়, মনে করেন একটা নেয়াজ সেরে দেওয়া হয় এবং ওই টাকা যদি মনে করেন দাবি রাখা হয়, তাহলে তাদের শরীরে তো আমি তো মনে করি যে বিন্দু পরিমাণ হালাল রক্ত আছে কিনা সেটাও তো সন্দেহের বিষয়। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানান। তবে এখানে জিএম কাদের কিন্তু অনেক অসহায়। তার কোনো একদম নাম গন্ধই শোনা যাচ্ছে না। তিনি যে নির্বাচন করে কি করে না, আমি আজকে জানতে পারলাম। এর আগে কিন্তু আমি জানতেই পারিনি যে আপনার এরা নাঙ্গল জাতীয় পার্টি নির্বাচন করে। এদিকে জামাত আগের চেয়ে অনেক অনেক জনপ্রিয়তা চলে গেছেন এবং এনসিপিও ভালো জনপ্রিয়তায় চলে গেছেন। ওদিকে বিএনপির জনপ্রিয়তার তো কোনো শেষই নেই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এবারে নির্বাচনে কোন দল জিততে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন, লাইক ও শেয়ার করে। আজ সে পর্যন্তই, পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।